কারণ আমাদের সত্যি কাজ শুরু করতে হবে। ৩-৪ বছর যদি এইভাবে চলে, আপনারা জানেন আমাদের জাতীয় ঋণ $18 ট্রিলিয়ন, যেটি আমরা খুব শীঘ্রই $20 ট্রিলিয়ন পৌঁছে যাব। অর্থনীতিবিদদের মতে, যাদের উপর আমার খুব একটা বিশ্বাস নেই, কিন্তু তা সত্ত্বেও তারা বলেছেন $24 ট্রিলিয়ন কাছাকাছি আমরা আছি। সেটা হলে পয়েন্ট অব নো রিটার্ন। $24 ট্রিলিয়ন আমরা শীঘ্রই পৌঁছে যাব। তখন আমরা গ্রিস হয়ে যাব। তখন আমরা এমন একটি দেশে পরিণত হব যা রক্ষা করা সম্ভব নয়, এবং আমরা খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাব। আমরা খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওর একেবারে শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যটি আপনারা শুনলেন, এটি 2015 সালের 16 জুনের বক্তব্য। 2016 সালের নির্বাচনকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক বক্তব্যটি দিয়েছিলেন। তার ওই সময়ের থিওরি অনুসারে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে ইরাক, আফগানিস্তানে যে সৈন্য মোতায়েন রেখেছিল তা ব্যয়বহুল প্রক্রিয়া। তিনি সকল কিছু প্রত্যাহার করে মেক আমেরিকা গ্রেটার এই প্রতিবাদ্য সামনে নিয়ে খরচ কমানোর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন $24 ট্রিলিয়ন আমাদের ঋণ হয়ে যেতে পারে, যেখান থেকে আমরা ফেরত আসতে পারবো না, এবং এটি গ্রিসের মতো দেউলিয়াত্বের পথ যুক্তরাষ্ট্রকে বেছে নিতে বাধ্য করবে। সেই যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আজকে $40 ট্রিলিয়ন ঋণের সম্মুখীন। 2016 সালেও যেই যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ ছিল $20 ট্রিলিয়ন মার্কিন ডলার, মাত্র 10 বছরের মধ্যে তা ডাবল হয়ে $40 ট্রিলিয়ন কাছাকাছি দাঁড়িয়েছে, যেখানে তাদের মোট জিডিপির পরিমাণ $32.5 ট্রিলিয়ন কাছাকাছি। যুক্তরাষ্ট্রের থিওরি অনুসারে কোনো দেশের মোট ঋণের পরিমাণ যদি তার জিডিপির 70% হয়, তাহলে সেই দেশটি দেউলিয়াত্বর একেবারে দ্বার প্রান্তে বা চরম ঝুঁকিতে রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র তার জিডিপি থেকেও বেশি বর্তমানে ঋণগ্রস্ত। সিবিওর মতো বড় সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি মাত্র 1.5%, তবে ঋণের বৃদ্ধির হার এর থেকে কয়েক গুণ বেশি। হিসাব বলছে 2036 সালের মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের যে $40 ট্রিলিয়ন ঋণ রয়েছে তা প্রায় $64 ট্রিলিয়ন পৌঁছতে পারে। অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের পূর্বে নিজের বিষয়টা যুক্তরাষ্ট্রকে আগে ভাবতে হবে, কারণ ইরানের বিরুদ্ধে যে কোনো বড় ধরনের যুদ্ধক্ষেত্রে তারা যদি জড়িয়ে যায়, তাহলে অতিরিক্ত আরো $1 থেকে $2 ট্রিলিয়ন মার্কিন ডলার খুব দ্রুত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ঋণগ্রস্ত হবে। এবং বিশ্বব্যাপী ডলারের যে কৃত্রিম চাহিদা, ডলারের গ্রহণযোগ্যতা এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতি 2036 সালের মধ্যে যে ঋণের ঘটনা নিয়ে বর্তমানে আন্দাজ করা হচ্ছে, তা আরো আগেই ঘটে যাবে। তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? ইরানের বিরুদ্ধে হামলা করবে না? যদি হামলা না করে, তাহলে অন্যান্য দেশগুলো ইরানের পথে হাঁটবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে মানবে না, যেটি ধীরে ধীরে তার সামরিক খাতে যে গ্যারান্টার হিসাবে আয় তার উপর প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের কারেন্সির বদলে দ্বিতীয় কারেন্সির উত্থান হবে। আর ইরানে যদি হামলা করার সিদ্ধান্ত নেয়, তাহলে নিজের অর্থনৈতিক ঋণ বাড়বে এবং সেটি নিজের অর্থনীতিতে হামলা করার একেবারে শামিল। যুক্তরাষ্ট্র এখন বলতে পারেন উভয় সংকটেই রয়েছে। ইরানের বিরুদ্ধে স্মরণকালের ঐতিহাসিক অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কয়েকটি দেশকে টার্গেট করা হয়েছে। চীন, তুরস্ক এবং ইরাকের মতো দেশের বিরুদ্ধে কড়াকড়ি চলছে। যদি ইরান থেকে কোনো পণ্য আমদানি করা হয়, এই দেশগুলোর উপর নতুন করে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি নিষেধাজ্ঞা কার্যকর হবে। আশঙ্কায় ছিল যে এই দেশগুলো ইরান থেকে পণ্য ক্রয় থেকে সরে আসবে কিনা, বা যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা কতটুকু বিরূপ প্রভাব ফেলবে এই পুরো অঞ্চলে। দেখুন, এই দেশগুলো সরাসরি তাদের বাণিজ্য বন্ধ তো করেইনি, উল্টো নতুন নতুন দেশগুলো ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের এই হুমকি উপেক্ষা করে তেল ক্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া হাতে নিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রয়টার্স থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং হুমকি ধামকি উপেক্ষা করে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ইরান থেকে বিপুল পরিমাণের প্রায় 2.55 মিলিয়ন টন বা 25,50,000 টন জ্বালানি ইরান থেকে আমদানি করার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য তারা কথাবার্তা বলছে। দেখুন, এই 25 লক্ষ টন জ্বালানি তেল আসলে কতটুকু, আপনাদের সুবিধার্থে যদি বলি, বাংলাদেশের এক বছরে 64 লক্ষ টন জ্বালানি প্রয়োজন হয়। সেই হিসাবে মোটামুটি বাংলাদেশের অর্ধেক এক বছরের জ্বালানি যা লাগে, মানে 6 মাসের জ্বালানি যা লাগে,
একই পরিমাণ জ্বালানি এখন এই মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ইরান থেকে আমদানি করতে চাচ্ছে বা আমদানি করার পথে। এবং তাজিকিস্তানের মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে ইরান থেকে বিপুল পরিমাণের তেল আমদানির মধ্যে 20 লাখ বা 2 মিলিয়ন টন হলো অপরিশোধিত খনিজ তেল বা ক্রুড অয়েল, 1,50,000 টন রয়েছে পেট্রোল, 3 লক্ষ টন রয়েছে ডিজেল এবং 1 লক্ষ টন বিমান বা জেট ফুয়েল রয়েছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্বে মধ্য এশিয়ার দেশগুলো রাশিয়া থেকেই এই জ্বালানি তেল আমদানি করত, তাজিকিস্তানও আমদানি করত। তবে রিসেন্টলি ইউক্রেনের রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে হামলার কারণে রাশিয়ার তেল উৎপাদন অনেকটা কমেছে, সাপ্লাই দিতে পারছে না, যার জন্য এই আমদানির যে চাহিদাগুলো সেটা ডাইভার্ট হয়ে গেছে সরাসরি ইরানের দিকে। শুধু তাজিকিস্তানই নয়, রাশিয়ার সাপ্লাই চেইনের অন্তর্ভুক্ত বহু দেশ ইরানের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করতে পারে এমনটাই জানা যাচ্ছে। যেটি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার নতুন কৌশল, অ্যানাকোন্ডা কৌশল বলা হচ্ছে, যে ধীরে ধীরে চারদিক থেকে ঘিরে ফেলে ইরানের অর্থনীতিকে শেষ করে দেওয়ার পর ইরানকে যে কোনো চুক্তিতে বাধ্য করবে, এই যুক্তরাষ্ট্রের অ্যানাকোন্ডা কৌশল এখন কিন্তু এইভাবে কাজে আসবে না বলে মনে করা হচ্ছে। কারণ পৃথিবীর অনেক দেশই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইরান থেকে তেল ক্রয় করছে। দেখুন, তাজিকিস্তান মধ্য এশিয়ার দেশ এবং এর সঙ্গে সমুদ্রের কোনো ধরনের যুক্ত নেই, এবং ইরান থেকে সরাসরি ট্রেন এই কাজাকিস্তানের মধ্য দিয়েই সরাসরি চীনে যায়, এবং এই রেল লাইনের মাধ্যমেই সরাসরি তেল রপ্তানি করতে পারবে ইরান। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা বা যে কোনো ধরনের সমস্যা করার সম্ভাবনা অনেকটাই কম। ইকোনমিক দ্য ডে নামে ইরানের অর্থনীতির উপর নতুন করে যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র, এর কড়া সমালোচনা করেছে চীন। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান করবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বেইজিংয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া এবং চাপ সৃষ্টি করা সমস্যার কোনো ভূমিকা রাখে না। তিনি আরও বলেন, চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ, কূটনীতিক ও রাজনৈতিক উপায়ে উদ্ধত যে সমস্যা রয়েছে তার সমাধানের আহ্বান জানান। এবং চীনের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে, তাদের রাষ্ট্রায়ত্ত যে স্বার্থ রয়েছে সেখানে কোনো ছাড় দেবে না চীন। জ্বালানি তেল আমদানি করা সেটা চীনের নিজস্ব রাষ্ট্রায়ত্ত স্বার্থ। চীনের জ্বালানি কৌশলগত যেই বড় ধরনের জটিল বিষয় রয়েছে তার সঙ্গে জড়িত, এই ইস্যুকে কেন্দ্র করে চীন কোনো ছাড় দেবে না। দেখুন, চীন ছাড় দেবে না, মধ্য এশিয়ার দেশগুলো অন্যভাবে ধাবিত হচ্ছে ইরানের দিকে জ্বালানি তেল আমদানির জন্য, এবং অর্থনৈতিকভাবে বিষয়টির সমাধান করা জটিল। ঠিক এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন নামক পূর্বের যেই বিমানবাহী রণতরী ছিল তার জায়গা নিয়েছে, এবং সেটি মিশন পরিচালনার জন্য প্রস্তুত। দেখার বিষয়, নতুন এই বিমানবাহী রণতরী আসার পর শুধু টহল দেয় নাকি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।